ঢাকা কুয়ালালামপুর 5টি সমঝোতা স্বাক্ষর সই, মালয়েশিয়াকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান ডক্টর ইউনূসের। সংসদ নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে, অভিযোগ বিএনপির। পিআর পদ্ধতিতে ভোটের পক্ষে গণ অধিকার পরিষদ, এনসিপি সহ কয়েকটি দল। চাংখারপুল হত্যা মামলায় দ্বিতীয় দিনে সাক্ষ্য গ্রহণ চলছে। সাভারে ইয়ামিন ও শাপলা চত্বর হত্যার তদন্ত প্রতিবেদন দাখিলে নতুন তারিখ নির্ধারণ। এবং কর্তৃপক্ষের উদাসীনতায় ডেঙ্গু নিয়ে উদ্বেগ কাটছে না, অভিযোগ মানতে নারাজ সিটি কর্পোরেশন। পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা চিকিৎসকের। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, আর পুরোটা সংবাদ জুড়ে আছি আমি সোনিয়া ইসলাম। এবারে বিস্তারিত। প্রতিরক্ষা, জ্বালানি সহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়াতে মালয়েশিয়ার সঙ্গে 5টি MOU এবং 3টি নোট অব এক্সচেঞ্জ সই করেছে বাংলাদেশে। সকালে উভয় দেশের সরকার প্রধানের উপস্থিতিতে এসব সমঝোতা স্বাক্ষর সই হয়। পরে যৌথ ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টা বলেন, মধ্য ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য প্রস্তুত বাংলাদেশ, আর নিজ দেশে শান্তি প্রতিষ্ঠায় ডক্টর ইউনূস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন বলে মন্তব্য করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। আরও জানাচ্ছেন সুরাইয়া মুন্নি। মালয়েশিয়ায় ব্যস্ত সময় পার করছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। সফরের দ্বিতীয় দিন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে সাক্ষাৎ করতে কুয়ালালামপুরের পুত্রজায়ায় পৌঁছলে গার্ড অফ অনার দেওয়া হয় প্রধান উপদেষ্টাকে। পরে দ্বিপক্ষীয় বৈঠক করেন দুই সরকার প্রধান। প্রতিরক্ষা, LNG সরবরাহ ও অবকাঠামো উন্নয়ন সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার জন্য ঢাকা কুয়ালালামপুরের মধ্যে 5টি সমঝোতা স্মারক সই করা হয়। এতে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। এ সময় উচ্চশিক্ষা, কূটনীতিকদের প্রশিক্ষণ ও হালাল ইকোসিস্টেমে সহযোগিতার জন্য 3টি নোট অব এক্সচেঞ্জে স্বাক্ষর করে দুদেশ। এরপর যৌথ ব্রিফিং। বাংলাদেশকে এগিয়ে নিতে শান্তিতে নোবেল জয়ী প্রফেসর ইউনূসের ভূমিকার প্রশংসা করেন মালয়েশিয়ার সরকার প্রধান। He made remarkable progress in ensuring there's peace and security in the country, and now continuing that collaboration to enhance relations, both investment, trade, culture and education with Malaysia. এই সময় দেশটির কাছ থেকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান প্রধান উপদেষ্টা। Today, for many other reasons, we get closer and closer. Particularly, many Bangladeshis workers are working here. They send their income back to Bangladesh, and that gives them the sustainability for their lives in the family, sending their children to school. The new government, and I was invited to head that government, and I was very happy as I was trying to find my way. Guess who shows up? My friend Anwar Ibrahim shows up to give support to us. It's a wonderful feeling to find a friend to coming up at the hour of need, when we're desperately looking for some support somewhere because we had no idea which way we were moving. তিনি বলেন, আগামী ফেব্রুয়ারির মাঝামাঝিতে বাংলাদেশে নির্বাচন হবে। Now we are ready for elections, so we'll be holding our election in coming February, middle of February, to elect a new government. So that we can go to a normal running of the country. So there we need lots of support, and we are looking forward to Malaysia's support. Always we bank to them. And you have just mentioned about the Rohingyas. রোহিঙ্গা ইস্যু বাংলাদেশের জন্য বড় সমস্যা এমন মন্তব্য করে প্রফেসর ইউনূস বলেন, সংকট সমাধানে আসিয়ানের কার্যকর ভূমিকা জরুরি। This is a big problem for us. We are seeking help from Malaysia, particularly as the chair of the ASEAN. সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ। একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য অপেক্ষায় গোটা জাতি, এমন মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সেই নির্বাচন নিয়ে অনেকেই ষড়যন্ত্র শুরু করেছে। আরাফাত রহমান কোকোর জন্মদিন উপলক্ষে সকালে বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন রিজভী। আরাফাত রহমানকে ষড়যন্ত্রমূলকভাবে আওয়ামী লীগ মৃত্যুর দিকে ঠেলে দেয় বলেও অভিযোগ করেন তিনি। গোটা জাতি প্রত্যাশা করছে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন। এই নির্বাচনকে নিয়েও অনেকে নানা ধরনের কূট কৌশলের আশ্রয় নিয়ে ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত আছে। আরাফাত রহমান কোকো এমন এক সময়ে মৃত্যুবরণ করেছে, এটি স্বাভাবিক মৃত্যু নয়,
এটি ষড়যন্ত্রমূলকভাবে আরাফাত রহমান প্রভুকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল আওয়ামী ফ্যাসিবাদের দুঃশাসনে। সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন চায় অনেক রাজনৈতিক দল। এর মধ্যে জাতীয় নাগরিক পার্টি, এনসিপি, গণ অধিকার পরিষদ ও এবি পার্টি উল্লেখযোগ্য। দলগুলোর নেতারা বলছে, বিএনপি বাদে এই মুহূর্তে দেশের প্রায় সবকটি দলই পিআরের পক্ষে আছে। পিআর পদ্ধতি নির্বাচন নিয়ে ওবায়দুল হক মারুফের 2 পর্ব ধারাবাহিক প্রতিবেদনের শেষ কিস্তি আজ। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের তারিখ ধরে শুরু হয়েছে প্রাথমিক প্রস্তুতি। এ লক্ষ্যে সরকারের নির্দেশনা সম্বলিত চিঠি হাতে পেয়েছেন কমিশন। ইতোমধ্যে ডিসেম্বরের প্রথমার্ধেই জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। ফেব্রুয়ারি মাসে রমজান শুরুর আগে নির্বাচন করার ব্যাপারে আমাদেরকে প্রস্তুতি নিতে বলা হয়েছে। নির্বাচনী ট্রেনের হুইসেল বাজলেও বছর খানেক ধরে ভোটের পদ্ধতি নিয়ে যেসব দাবি উঠেছে তার মধ্যে অন্যতম পিআর বা সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন। এর পক্ষে নানা যুক্তি তুলে ধরে নিজ নিজ দলের অবস্থান জানিয়েছেন এনসিপি ও এবি পার্টির নেতারা। মৌলিকভাবে আমরা পিআর পদ্ধতির পক্ষে। কোনো একটা রাজনৈতিক দলের 30%-এর বেশি সাপোর্ট নাই, আর 30 থেকে 40% ভোট হচ্ছে ফ্লোটিং। এটা কখনো বিএনপির পক্ষে যায়, কখনো আওয়ামী লীগের পক্ষে যায়, কখনো কখনো অন্য দলের পক্ষেও যায়। আওয়ামী লীগ গত 4 টার্মে আমরা যেটা দেখলাম, সে একেবারে 98% আসনই তার। তাহলে কোনো অপোজিশন আর থাকছে না, তখন অপোজিশন কোথায় চলে যাচ্ছে? রাজপথে চলে যাচ্ছে। তাহলে পার্লামেন্ট কিন্তু অকার্যকর হয়ে যাচ্ছে। ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করা, একটা চেক অ্যান্ড ব্যালেন্সের জায়গা তৈরি করার জন্য উচ্চকক্ষে যদি বহু দলীয় গণতন্ত্রের এবং বহু দলের অংশগ্রহণকে আমরা নিশ্চিত করতে পারি পিআর পদ্ধতির মধ্য দিয়ে, তাহলে একটা চেক অ্যান্ড ব্যালেন্সের জায়গা তৈরি হবে। তাহলে কোনো একটা দল এককভাবেই নিজেদের মতো করে সংবিধান সংশোধন করে ফেলবে, যেটা হাসিনা করেছে, সেটা আর সম্ভবপর হবে না। এ পদ্ধতির নির্বাচনে জনপ্রতিনিধিত্বে বৈচিত্র্য আসবে। পাশাপাশি নতুন এবং অপেক্ষাকৃত ছোট দলগুলো সংসদে প্রতিনিধিত্ব পাঠাতে পারবে বলে মনে করেন গণ অধিকার পরিষদ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, সিপিবি সহ বিভিন্ন দলের শীর্ষ নেতারা। কোনো একটা দল কোনো একটা আসনে হয়তো জেতার মতন ভোট তিনি নাও পেতে পারেন, কিন্তু সারা দেশে দেখা যাবে যে তিনি এমন একটা ভোট পাবেন, যদি সংখ্যানুপাতিক পদ্ধতিতে হয় ভোটের, তাহলে কিন্তু তার কয়েকটা সিট তার কিন্তু সেখানে আসতে পারে। তার মানে হলো প্রত্যেকটা ভোটের আলাদা মূল্য, আলাদা গুরুত্ব, আলাদা তাৎপর্য থাকে। সংসদকে তো আমরা একক দলের আধিপত্য বা কিছু লাইক মাইন্ডেড পিপলদের ক্লাবে পরিণত করতে চাই না। সংসদে আমরা একটা বৈচিত্র্য আনতে চাই এবং বহু মতপথের মানুষের কথা বলার একটা জায়গা হবে, এইটাই তো হওয়া উচিত। আমাদের দেশের পার্লামেন্টের এমপিরা তারা জমিদারতন্ত্রে রূপান্তরিত হয়। এলাকার ক্লাবের ফুটবল ভাগাভাগি থেকে শুরু করে সব কাজে তারা যায়। টোটাল উন্নয়নের কেন্দ্রবিন্দু হবে স্থানীয় সরকার। ওইটাকে শক্তিশালী করে এইটা হবে আইন প্রণয়নকারী সংস্থা। তাহলে এইটাকে আমরা আনুপাতিক ভোটের ভিত্তিতেই করার পক্ষে। বিভিন্ন দেশের উদাহরণ টেনে বাংলাদেশে কোন মডেলের পিআর পদ্ধতির প্রয়োগ করা যেতে পারে তা ব্যাখ্যা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক শামা আলী রেজা। 170টা দেশের মধ্যে প্রায় 90টার মতো দেশে কোথাও কোথাও পুরোপুরিভাবে পিআর সিস্টেম, আবার কোথাও কোথাও মিক্সড সিস্টেম, যে কিছুটা পিআর কিছুটা মেজরিটেরিয়ান সিস্টেম, যেরকম জাপানে। তো এটা প্রচলিত আছে। আর বাংলাদেশে যেহেতু এখন অন্তর্বর্তীকালীন সময়ে আমরা এক ধরনের একটা পলিটিক্যাল রিফর্মের ভেতর দিয়ে যাচ্ছি, সেখানে এই দাবিটা আসা অবাস্তব কিছু না। এ ব্যবস্থায় নির্বাচন হলে ছোট দলগুলো শক্তিশালী ও সুশৃঙ্খল হয় বলেও মত দেন এই রাজনৈতিক বিশ্লেষক। পিআর সিস্টেম ছোট দলগুলোকে সুবিধে দেয়, সে কারণের জন্য মডারেট এবং ছোট দলগুলো এটা চাইবেই। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, ঢাকা। জুলাই আগস্ট আন্দোলনে রাজধানীর চাংখারপুলে শিক্ষার্থী আনাস সহ 6 জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 8 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে দ্বিতীয় দিনে সাক্ষ্য গ্রহণ চলছে। আগের দিন সাক্ষী দিয়েছেন শহীদ আনাসের বাবা। সকালে এ মামলায় হাজির করা হয়েছে শাহবাগ থানার বরখাস্ত পরিদর্শক আরশাদ এবং কনস্টেবল সুজন, ইমাজ ইমন ও নাসিরুলকে। এদিকে 2013 সালে হেফাজতের সমাবেশে হত্যার ঘটনায় আগামী 12ই নভেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে আদালত। এছাড়া সাভারে ইয়ামিন হত্যা মামলার তদন্ত প্রতিবেদনের জন্য 1 মাসের সময় চেয়েছেন প্রসিকিউশন। দর্শক, এ বিষয়ে আরও জানাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী পাপ্পু।
মামলাগুলোর বিষয়ে প্রসিকিউশন কি বক্তব্য রাখছেন, আর ট্রাইব্যুনালের এই মুহূর্তে সার্বিক পরিস্থিতি কি দেখছেন জানাবেন? আসলে আজকে শুরুতে যে মামলাটি তোলা হয়েছিল সেটা হলো যে সাভারে, আমরা এতদিন জেনেছিলাম যে সাভারে ইয়ামিন হত্যার মামলার বিষয়টি নিয়ে আনা হয়েছিল। সেখানে মোট আসামি ছিল 15 জন, সেখানে গ্রেপ্তারকৃত 7 জন আসামিকে আজকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে এবং সেই 7 জনের জন্য 1 মাসের সময় চেয়েছেন তদন্ত রিপোর্ট জমা দেওয়ার জন্য। ট্রাইব্যুনাল সেটি মঞ্জুর করে, অর্থাৎ আগামী 14 সেপ্টেম্বর এই মামলার পরবর্তী তদন্ত রিপোর্ট জমা দেওয়ার তারিখটি নির্ধারণ করে দিয়েছেন। এবং এখানে বলে রাখি যে এই মামলায় আসলে আমরা প্রথমে শুনেছিলাম শুধুমাত্র ইয়ামিন হত্যা মামলা, কিন্তু এখন আসলে এখানে আরও প্রায় 20 জনের উপর, অর্থাৎ 21 থেকে 22 জন হত্যা, যারা এই জুলাই আন্দোলনের হত্যা ছাত্ররা মারা গেছিলেন তাদেরকে আনা হয়েছে, অর্থাৎ 22 জনের হত্যার তদন্ত রিপোর্ট আগামী মাসে জমা করবে। এর পাশাপাশি আরেকটি জিনিস হল, পরবর্তীতে জানি আমরা যে 2013 সালে অর্থাৎ হেফাজত যে আন্দোলনটি করেছিল শাপলা চত্বরে, সেখানে যে ব্ল্যাক আউট করে সেই সময় যে আন্দোলনরত হেফাজত ইসলামী নেতাকর্মীদের উপরে যে অত্যাচার বা গুলি চালিয়ে অনেককে মেরে ফেলেছে, সেই মামলা তদন্ত রিপোর্ট জমা দেওয়ার জন্য আসামি ট্রাইব্যুনাল থেকে প্রসিকিউশন 3 মাসের সময় চেয়েছিল। সেই সময়টিও ট্রাইব্যুনাল মঞ্জুর করেছেন, কারণ সেখানে তামিম বলেছেন, প্রসিকিউটর তিনি বলেছেন যে এটা অনেক পুরাতন মামলা, তাই তাদের একটু টাইম লাগছে, জেরা করতে হচ্ছে সাক্ষীদের এবং যারা গ্রেপ্তারকৃত আসামি ছিলেন তাদেরকে জেরা করতে হচ্ছে, যার কারণে একটু সময়টা বেশি লাগছে এবং ট্রাইব্যুনাল সেটা মঞ্জুর করেন। সেই মামলারও আসামি হিসেবে আজকে 4 জন গ্রেপ্তার ছিলেন, সেই 4 জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এবং পাশাপাশি আজকে চানখারপুলের দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য গ্রহণ চলছে। সেখানে সাক্ষ্য গ্রহণ দিয়েছেন প্রথম একজন, তিনি হলেন যে বোরহানুদ্দিন কলেজের একজন শিক্ষিকা। তিনি সেদিনের যে পুরো বর্ণনাটা উনি ছিলেন চানখারপুল মোড়ে, তার বাসা ছিল 10 তলায়, তিনি সেই 10 তলা থেকে পুরো ভিডিও করেছিলেন। তিনি সকাল 1:30টায় তার ঘুম ভেঙেছিল সাউন্ড গ্রেনেডের শব্দে। তারপরে তিনি ছাদে চলে যান 9টা 10 মিনিট এবং সেখান থেকে তিনি পুরো বিষয়টি ভিডিও করলেন এবং সেই ভিডিওটাই আজকে ট্রাইব্যুনালে প্লে করে দেখেন। এবং তিনি কিন্তু একটা কথা বলেছেন যে এই যে ছাত্রদেরকে যারা গুলি করে হত্যা করেছে, অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ মামুন সহ যারা এই মামলায় যারা জড়িত রয়েছেন তাদের তিনি দৃষ্টান্ত বিচার চান এবং শহীদদের যারা শহীদ হয়েছেন তারা যাতে তাদের ফ্যামিলি যাতে বিচারটা দেখে যেতে পারেন সেই বিষয়টা তিনি চেয়েছেন এবং পুরো বিষয়টাই তিনি তুলে ধরছেন। এবং এরপরে এখন আসলে আসামি পক্ষের যারা আইনজীবী রয়েছেন তারা তাকে জেরা করছেন এবং তারপরে একটা ব্রেক হবে। ব্রেকের পর দ্বিতীয় সাক্ষী আজকে সাক্ষ্য দেবেন, তিনি হলেন যে আরেকজন শহীদের পরিবারের বাবা, তিনি আজকে সাক্ষী দেবেন। তো এই ছিল ট্রাইব্যুনাল থেকে আমার কাছে সর্বশেষ শুনে। আপু, আপনাকে ধন্যবাদ। দুর্নীতি ও বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে যুবকদের ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। রাজধানীর একটি হোটেলে জাতীয় আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন তিনি। জুলাই বিপ্লবে আহতদের প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন, চাকরির পেছনে না ছুটে প্রশিক্ষণ নিয়ে উদ্যোক্তা হতে হবে। তিনি জানান, তরুণদেরকে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে সরকারের নানা কর্মসূচি চলমান আছে। কয়েকদিনের বৃষ্টিপাতের কারণে আবারও বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। বর্তমানে হাসপাতালে ভর্তি প্রায় 25,000। দুদিন আগে চলতি বছরের মৃত্যু ছাড়িয়েছে 100। এরই মধ্যে চিকিৎসকরা জানান, সামনে আক্রান্তের হার আরও বাড়বে। সিটি কর্পোরেশনের উদাসীনতার কারণে মশার বিস্তার ঘটছে বলে অভিযোগ নগরবাসীর। যদিও উত্তর সিটির প্রধান স্বাস্থ্য কর্মকর্তারা জানান, ওষুধ ছেটানোর ক্ষেত্রে আগের যে কোনো সময়ের চেয়ে তৎপর তারা। সুরাইয়া মুন্নির আরেকটি রিপোর্ট। 2025 সালের আষাঢ় মাসে দেশের বিভিন্ন স্থানে গেলবারের চেয়ে 11% বেশি বৃষ্টিপাত হয়েছে। কোথাও কোথাও সৃষ্টি হয়েছে জলজট। ডোবা নালায় পানি আটকে থাকায় বংশবিস্তারের সুযোগ পেয়েছে মশা। এই ফাঁকে বেড়েছে ডেঙ্গুর প্রকোপ। মাসখানেক ধরে দৈনিক আক্রান্তের সংখ্যা থাকছে 400-রও কম বেশি। বেড়েছে মৃত্যুর সংখ্যাও। রবিবার চলতি বছরের ডেঙ্গুতে মৃত্যু বেড়ে দাঁড়ায় 101 জনে। শরীর ব্যথা ছিল আর জ্বর ছিল, আমার এমনি কোনো ঠান্ডা কাশি নেই। এই পরে মনে করেন পাইপের চিকিৎসা করছি, পরে রক্ত পরীক্ষা আমাদের ডেঙ্গু ধরা দিছে। আমি অসুস্থ আজকে 10-12 দিন ধরে। আমি আরেক হাসপাতালে ভর্তি ছিলাম, ওখানে না ভালো হইতেছি, পরে রেফার করে দিয়েছি এখানে।
বাংলাদেশ এক বছরে সবচেয়ে বেশি 3,21,179 জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছিল 2023 সালে। পরের বছর এই সংখ্যা ছিল 1,11,000। যদিও চলতি বছরে আগস্ট পর্যন্ত দেশের হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে 24,183 জন। মশক নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশনের ভূমিকার বরাবরের মতোই ক্ষুব্ধ সাধারণ মানুষ। সিটি কর্পোরেশন যদি পরিষ্কার রাখতো, ভালো করে ওষুধ দিত, তাহলে এত মশায় আক্রান্ত হইতাম না। আনাচে কানাচে চিপা চাপায় যদি তারা তাদের এই পদক্ষেপগুলো চালাইতো, তাহলে আমাদের মতো অসহায় মানুষগুলো সেফটি নিয়ে বাঁচতে পারতো। চিকিৎসকরা অবশ্য বলছেন, সতর্ক না হলে সামনের দিনগুলোতে সংক্রমণ বাড়ার আশঙ্কা আছে। গত বছরের তুলনায় এবছর ডেঙ্গুর প্রাদুর্ভাব অবশ্যই কিছুটা হলেও বেশি। গত বছরের সাথে আমাদের স্বাস্থ্য অধিদপ্তরের যে আমাদের স্ট্যাটিস্টিক্স বলছে সেই অনুযায়ী আমরা দেখছি যে প্রতি মাসেই আমাদের ডেঙ্গু রোগীর আক্রান্তের সংখ্যা, ভর্তি রোগীর সংখ্যা এবং মৃত্যু হারের সংখ্যা গত বছরের তুলনায় এই সময়ের তুলনায় কিছুটা হলেও বেশি থাকছে। যদিও নগর কর্তৃপক্ষ বলছে ওষুধ ছিটানোর ক্ষেত্রে আগের চেয়ে অনেক তৎপর তারা। বাড়ির আশেপাশে লার্ভিসাইডিং করার পাশাপাশি আমাদের কর্মীরা বাড়ির ভিতরে এরা ঢুকবে এবং প্রত্যেকটা বাড়িতে যায়। আপনি যদি সকালবেলা আমাদের কোনো একটা ওয়ার্ডে যান, দেখবেন আমাদের কর্মীর প্রত্যেকটা ওয়ার্ডে হ্যান্ড মাইক নিয়ে আমাদের একটা নির্ধারিত বার্তা আছে। ডেঙ্গুর বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ করতে রাজধানীর পাশাপাশি সারা দেশে অভিযান চালানো জরুরি বলেও মত দেন ডিএনসিসির এই কর্মকর্তা। ডেঙ্গু উপলক্ষে আমরা আমাদের কাজ কার্যক্রমটা জোরদার করছি, তদারকি বাড়াইছি, প্রচার করছি প্রতিদিন। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। নির্মাণের 1 দশক পার হলেও চালু হয়নি পিরোজপুরের অভ্যন্তরীণ নৌ চলাচল পূর্বাভাস ও সর্তকীকরণ কেন্দ্র। জনবল নিয়োগ দিলেও কর্মকর্তারা নিয়মিত অফিস করেন না। অব্যবহৃত অবস্থায় পড়ে থাকায় নষ্ট হচ্ছে যন্ত্রপাতি। দৃশ্যমান কোনো কাজ না থাকায় আবহাওয়া অফিস থেকে কোনো সেবা পাচ্ছেন না স্থানীয়রা। নুরুদ্দিনের প্রতিবেদন জানাচ্ছেন সিফাত রহমান জেসি। পিরোজপুরের একমাত্র নৌ আবহাওয়া পূর্বাভাস কেন্দ্রটি দেখে মনে হবে একটি আবাসিক হোটেল। অফিস কক্ষের আসবাবপত্র বাইরে রেখে বানানো হয়েছে আবাসিক রুম। অফিসের কর্মকর্তা কর্মচারী থাকলেও তারা নিয়মিত অফিসে আসেন না। স্থানীয়দের অভিযোগ, আবহাওয়া কেন্দ্র হলেও সেখান থেকে মেলে না কোনো তথ্য। আবহাওয়া অফিস এখন পর্যন্ত কোনো কার্যক্রম আমাদের নেই। আমরা আবহাওয়ার কোনো পূর্বাভাস এখান থেকে পাই না এবং কর্মকর্তা কর্মচারী এখানে ঠিকমতো আসে না। আবহাওয়া অফিসের কোনো কর্মকর্তা কর্মচারীর সাথে আজ পর্যন্ত দেখা হয় না বা তাদের সাথে কোনো কথা হয় না। আমার চোখে বাজেই নেই। 7-8 বছরে আমি এই জায়গায় দেইনি। এক মহিলা কর্মকর্তা আছে এবং এ ব্যাপারে আরো কয়েকবার অভিযোগ হয়েছে ওনার ব্যাপারে। তবে অভিযোগ অস্বীকার করে ভারপ্রাপ্ত কর্মকর্তা বললেন, বর্তমানে নিয়মিত অফিসের কার্যক্রম চলছে আর সব ধরনের যন্ত্রপাতির ডাটা সংগ্রহ করে ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানানো হয়েছে। দ্রুত সব সমস্যা সমাধানের আশ্বাস দিলেন তিনি। অভিযোগের বিষয়টা আমি পূর্বে কি ছিল আমি জানি না। আমি গত নভেম্বরের 5 তারিখে এখানে যোগদান করার পর থেকে আমি এই জায়গায় নিয়মিত অফিস চলছে এবং যত রকমের যন্ত্রপাতি আছে তার সেই ডাটাগুলো আমরা সব নিয়মিত সংগ্রহ করছি। তবে হ্যাঁ, কিছু কিছু যন্ত্রপাতি যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ আছে এবং সে বিষয়গুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করানো হয়েছে। 2008 সালে প্রায় 1 কোটি টাকা ব্যয়ে এই নির্মাণ কাজ শুরু করে গণপূর্ত বিভাগ আর 2012 সালে এই নির্মাণ কাজ শেষ হয়। সিফাত রহমান জেসি, মোহনা সংবাদ। দেশের বাইরের খবর। ভারতকে সিন্ধু নদের পানি বন্টন চুক্তির উপর স্থগিতাদেশ তুলে নেয়ার নির্দেশ দিয়েছেন হেগের আন্তর্জাতিক সালিশ আদালত। চুক্তির মূল নথির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এমন কোনো স্থাপনা সিন্ধু নদ ও এর সঙ্গে সংযুক্ত কোনো নদ নদীতে স্থাপন করা যাবে না বলেও নির্দেশনা দিয়েছেন আদালত। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। গত 22 এপ্রিল ভারতের জম্মু কাশ্মীর রাজ্যের পহেলগামে এক জঙ্গি হামলায় 25 ভারতীয় এবং একজন নেপালি পর্যটক নিহত হন। পরে পাকিস্তানি কাশ্মীর ভিত্তিক জঙ্গি গোষ্ঠী দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট এই হামলার দায় স্বীকার করে। হামলার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সিন্ধু পানি বন্টন চুক্তি স্থগিত করে ভারত। ফলে পাকিস্তানের 3 নদী সিন্ধু, চেনাব ও ঝিলামের পানির প্রবাহ ব্যাপকভাবে হ্রাস পায়। চরম ঝুঁকিতে পড়ে দেশটির কৃষি। পরে এই ঘটনায় নেদারল্যান্ডসের আন্তর্জাতিক সালিশ আদালত পার্মানেন্ট কোর্ট অফ আর্বিট্রেশন পিসিএতে মামলা করে পাকিস্তান। 8 আগস্ট সেই মামলার রায় ভারতকে সিন্ধু নদীর পানি বন্টন চুক্তির উপর স্থগিতাদেশ তুলে নেয়ার নির্দেশ দেন পিসিএ। আদালত জানান, চুক্তির মূল নথির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এমন কোনো স্থাপনাই সিন্ধু ও এর সঙ্গে সংযুক্ত কোনো নদ নদীতে নির্মাণ করা যাবে না। পাশাপাশি সিন্ধু পানি বন্টন চুক্তির মূল শর্ত অনুযায়ী পাকিস্তানের ভূখণ্ডের নদীগুলোতে পানি প্রবাহ বাধামুক্ত রাখতে হবে।
আন্তর্জাতিক আদালতের রায়ের পর ভারতের কোনো প্রতিক্রিয়া না পাওয়া গেলেও এই রায়কে স্বাগত জানিয়েছে ইসলামাবাদ। একই সঙ্গে এ নদের উপর বাঁধ নির্মাণের ক্ষেত্রে মূল চুক্তির শর্ত স্মরণে রাখারও আহ্বান জানিয়েছে দেশটি। 1960 সালের সেপ্টেম্বর মাসে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় এ চুক্তি হয় এবং ভারত ও পাকিস্তান তাতে সই করে। চুক্তিটির মাধ্যমে সিন্ধু ও এর উপনদীগুলোর পানিকে দুই দেশের মধ্যে বণ্টন করে দেয়া হয় এবং পানি বণ্টনের নিয়ম নির্ধারণ করে দেয়া হয়। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। ইসরায়েলি বিমান বাহিনীর গোলাবর্ষণে ফিলিস্তিনের গাজায় আরও 69 জন নিহত হয়েছে, আহত অন্তত 362 জন। এক বিবৃতিতে এমন তথ্য জানিয়ে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, গাজায় মোট নিহতের সংখ্যা পৌঁছেছে 60,499 জনে। এদের পাশাপাশি আহত হয়েছেন আরও 1,53,575 জন ফিলিস্তিনি। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, হাসপাতালে যেসব নিহত ও আহতকে আনা সম্ভব হয়েছে কেবল তাদেরকেই ধরা হয়েছে হিসেবের মধ্যে। ধ্বংসস্তূপের তলায় এবং সড়কে এমন অনেক মৃতদেহ পড়ে আছে যাদের হাসপাতালে আনা সম্ভব হয়নি। খেলার খবর, ফুটবল। আজ শুরু হচ্ছে 2025-26 মৌসুমের এএফসি চ্যালেঞ্জ লিগের প্রিলিমিনারি রাউন্ড। একই দিনে আলাদা ম্যাচে মাঠে নামছে দেশের দুই শীর্ষ ফুটবল ক্লাব ঢাকা আবাহনী ও বসুন্ধরা কিংস। বিকেল 5টায় ঢাকার জাতীয় স্টেডিয়ামে কিরগিজস্তানের এফসি মুরাস ইউনাইটেডের মুখোমুখি হবে ঢাকা আবাহনী। আর কাতারের দোহায় বাংলাদেশ সময় রাত 11:30টায় সিরিয়ায় আল কারামাহুর বিপক্ষে খেলতে নামবে বসুন্ধরা কিংস। কিংসের জার্সিতে অভিষেক হতে পারে বাংলাদেশি বংশোদ্ভূত ইংল্যান্ডের মিডফিল্ডার কিউবা মিচেলের। নকআউট ধাঁচের এই প্রিলিমিনারি রাউন্ডের ম্যাচ জিতলেই মিলবে এএফসি চ্যালেঞ্জ লিগের মূল পর্বের টিকিট। ফলে এখানে প্রতিটি ম্যাচই বাঁচা মরার লড়াই। এশিয়ান কাপের মূল পর্বে নিজেদের কোয়ালিফাই করার সফল মিশন শেষে দেশে ফিরেছে বাংলাদেশ অনূর্ধ্ব 20 নারী ফুটবল দল। লাওস থেকে ব্যাংকক হয়ে সোমবার দিবাগত রাত 1:30টায় ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখে আফ্রিদা খন্দকারা। এ সময় তাদের অভ্যর্থনা জানান বাফুফে কর্তৃপক্ষ। সেখানে উপস্থিত ছিলেন নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আখতার কিরণ। আগামী বছরের এপ্রিলে থাইল্যান্ডের মাটিতে গড়াবে এফসি অনূর্ধ্ব 20 নারী এশিয়ান কাপ। বাংলাদেশ সহ 12টি দল খেলবে সেই টুর্নামেন্টে। শেষ করবে মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। ঢাকা কুয়ালালামপুর 5টি সমঝোতা স্বাক্ষর সই, মালয়েশিয়াকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান ডক্টর ইউনূসের। সংসদ নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে, অভিযোগ বিএনপি। পিআর পদ্ধতিতে ভোটের পক্ষে গণ অধিকার পরিষদ, এনসিপি সহ কয়েকটি দল। চাংখারপুল হত্যা মামলায় দ্বিতীয় দিনে সাক্ষ্য গ্রহণ চলছে। সাভারে ইয়ামিন ও শাপলা চত্বর হত্যার তদন্ত প্রতিবেদন দাখিলের নতুন তারিখ নির্ধারণ। এবং কর্তৃপক্ষের উদাসীনতায় ডেঙ্গু নিয়ে উদ্বেগ কাটছে না, অভিযোগ মানতে নারাজ সিটি কর্পোরেশন। পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা চিকিৎসকের। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে বিকেল 3টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাই।